আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, আমি তো মহা খুশি। আয়নার সামনে বসে সাজুগুজু করছি, এই নিয়ে 11টা বিয়ে ভেঙেছে। এবার এটা ভাঙলে আর চলবে না, তাই আজ যেভাবেই হোক আমাকে সুন্দর লাগাতেই হবে। নীল রঙের একটা শাড়ি পরেছি, আয়নায় নিজেকে ভালো করে দেখে নিচ্ছি। চুলের ভাঁজ ঠিক করছি, ঠোঁটে হালকা লিপস্টিক। মনে মনে ভাবছি আজ সব ঠিকঠাক হলে আমার জীবন নতুন পথে যাবে। ঠিক তখনই মা রুমে ঢুকলো। সায়রা, কই রে তুই? আমি মুখে হাসি টেনে বললাম, দেখো তো মা, কেমন লাগছে আমাকে। মা আমাকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো, ভ্রু কুচকে বলল, এসব কি, এত সেজেগুজে আছিস কেন? আমি অবাক হয়ে বললাম, আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে তাই। মা আমার মাথায় আলতো চাপ দিল, রাগী গলায় বলল, পাত্রপক্ষ আসবে বিকেলে, আর এখন সকাল 10টা বাজে। তাতে কি হয়েছে, সব কিছু আগে আগে করে রাখাই ভালো, বুঝলে। বিকালে পাত্রপক্ষ এসেছে, কিন্তু আমি এখনো রুমে, আমাকে কেউ ডাকছেই না। মানে বুঝলাম না, পাত্র কি আমাকে না দেখে বিয়ে করে ফেলবে? আমি ঘরের ভেতরে পায়াচারি করছি। না, আর পারবো না রুমে থাকতে। এবার রুম থেকে বের হয়ে কিচেনে গেলাম, কারণ পাত্রপক্ষের সামনে তো আর খালি হাতে যাওয়া যায় না। খুব যত্ন করে শরবত বানিয়ে নিয়ে হাজির হলাম ড্রয়িং রুমে। মা বাবা আমাকে দেখে অবাক হলো। বাবা মায়ের কানে কানে বলল, দেখছো তোমার মেয়ে কতটা নির্লজ্জ, সবার সামনে একা একা এসে হাজির। মা রাগি রাগি মুখ করে বলল, যেভাবে বলছো মনে হচ্ছে এটা আমার একার মেয়ে। তোমার মতোই হয়েছে, ঠিক বাপের স্বভাব, নির্লজ্জ। বাবা এবার হাসি মুখে বলল, আমার মেয়ে সায়রা। আমি সবাইকে চোখ তুলে দেখে নিলাম। ছেলের বাবা মা, বোন, আরও 2টা ছেলে, কিন্তু কোনটা পাত্র সেটা বুঝতে পারছি না। তখন একটা ছেলের দিকে চোখ গেল, বেশ হ্যান্ডসাম, পরনে সাদা শার্ট। আমি তো প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গেলাম। আমি শরবতের গ্লাসগুলো টেবিলের উপরে রাখলাম। আমি এবার সবার উদ্দেশ্য সালাম দিলাম। পাত্রের মা বলল, বসো মা। আমি মা বাবার পাশে গিয়ে বসলাম। সেই সাদা শার্ট পরা ছেলেটার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। ছেলেটাও মুচকি হাসলো। ছেলের বাবা জিজ্ঞেস করলো, মা তুমি এখন কোন ক্লাসে পড়ো? আমি হেসে বললাম, এবার অনার্সের 2য় বর্ষে। কিন্তু 3য় বর্ষে থাকার কথা ছিল। পাত্রের বোন বলল, কেন, কি হয়েছিল? আমি দুঃখ ভরা মন নিয়ে বললাম, আর বললেন না, জীবনটাই আমার বেদনা। কত মানুষে কত নকল করে পরীক্ষায় পাশ করে, কিন্তু আমার কপালটাই খারাপ, বুঝলেন। এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় ভাবলাম একটু নকল করি, কিন্তু ভাগ্যক্রমে ধরা পড়ে যায়। সেই কারণে আমাকে পরীক্ষার হল থেকে বের করে দেয়, পরে ফেল করি। পাত্রপক্ষ একজন আরেকজনের দিকে চাওয়াচাওয়ি করছে। বাবা মা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। মা এবার হেসে বলল, আমার মেয়ে কিন্তু পড়াশোনায় ভালো, এসএসসিতে A+ পেয়েছে। পাত্রর মা বলল, তাহলে এইচএসসিতে নকল করার কি দরকার ছিল? আমি বললাম, আসলে আমার খুব শখ ছিল নকল করার, কিন্তু কোনোভাবেই আমার শখ পূরণ হচ্ছিল না, তাই নকল করেছিলাম। সাদা শার্ট পরা ছেলেটা বলল, সেই এক্সপেরিমেন্টটা তো এমনি এমনি ক্লাস টেস্ট পরীক্ষাতেও করতে পারতেন, শুধু শুধু কেন বাস খেতে গেলেন? করেছিলাম ক্লাসে অনেক নকল, কিন্তু কোনো স্যার ম্যাডাম বিশ্বাসই করতো না আমি নকল করে দেখতে পারি। আর সত্যি কথা হলো, আমার বাস খেতে ভালোই লাগে। পাত্রের বোন আমার বানানো শরবতের একটা গ্লাস হাতে নিয়ে চুমুক দিতেই মেয়েটার মুখের রং পরিবর্তন হয়ে গেল। তাড়াতাড়ি মুখ থেকে ফেলে দিল, এটা কি শরবত নাকি অন্য কিছু, লবণে ভরা, আর কেমন হলুদের গুঁড়ার মতো স্মেল আসছে। আমি বললাম, ও তাহলে মনে হয় আমি চিনির বদলে ভুলে লবণ দিয়ে ফেলেছি, আর ট্যাংয়ের বদলে হলুদ দিয়ে ফেলেছি, সরি। মেয়েটা বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। সবাই চুপ করে বসে আছে। আমি বললাম, আচ্ছা আপনাদের কি আমাকে পছন্দ হয়েছে? আবারও সবাই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। বাবা আমাকে বলল, দোহাই লাগে মা, আমার মান সম্মান আর নষ্ট করিস না। আমি বাবার দিকে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইলাম, কিছুই বুঝলাম না আমি কিভাবে মান সম্মান খেলাম। এবার ছেলের বাবা বলল, আমরা এই বিয়েটা দিতে রাজি না। বাকি কথাটা শেষ করতে দিল না পাশে বসা স্যুট কোট পরা ছেলেটা। তিনি বলল, আমি মেয়ের সাথে আলাদা করে কথা বলতে চাই। আমি মনে মনে ভাবলাম, ও তার মানে এটা পাত্রপক্ষ, তাহলে আমি এতক্ষণ ভুল ভেবেছিলাম। থাক, সমস্যা নাই, ওইটার থেকে এই ছেলেটা একটু বেশি সুন্দর। আমার বাবা বলল, হ্যাঁ হ্যাঁ ওরা কথা বলুক, তারপর না হয় আমরা সিদ্ধান্ত নেব। আমি আর ওই ছেলেটা দাঁড়িয়ে আছি ছাদে। ছেলেটাকে খুব ভালোভাবে পরখ করছি। খুব সুদর্শন দেখতে, বেশ লম্বা সুঠামদেহী অধিকারী। চুলগুলো পরিপাটি, চাপ দাড়ি, গায়ের রংটা তেমন সাদা না, শ্যামলা রঙের। থাক, সমস্যা নাই, বেশি সাদা থাকলে আবার মূলার মতো দেখা যায়। কিন্তু আমার বিরক্ত লাগছে, কতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু লোকটা কোনো কথাই বলছে না। আমি আগে কথা বলবো না, বললে বলবে আমি বাচাল। লোকটা এবার নীরবতা ভেঙে বলল, আমার নাম শাওন, আমি ইঞ্জিনিয়ার। আমি মাথা নিচু করে ছোট করে বললাম, ও ভালো। ছেলেটা বলল, মনে হচ্ছে আপনি লজ্জা পাচ্ছেন, কিন্তু ওইখানে তো খুব পটপট করছিলেন।
এবার আমি মাথা তুলে হাসলাম, বললাম, লজ্জা পাচ্ছি না, আসলে একটু ভালো সাজার চেষ্টা করছিলাম তো। আসলে এবার বিয়েটা হয়ে গেলে খুব ভালো হতো। কেমন ভালো হতো? আপনি আমার 1 ডজন। শাওন চোখ বড় বড় করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছু বুঝতে না পেরে বলল, 1 ডজন মানে? এই পর্যন্ত 11টা ছেলে আমাকে দেখে গেছে, কিন্তু কেউই আমাকে পছন্দ করেনি। আপনাকে নিয়ে 12 জন, তার মানে 12টি সামান 1 ডজন। হিসাব না বুঝলে খাতা নিয়ে আসি। শাওন আমার কথা শুনে টাসকি খেয়ে গেল। না না, খাতা আনতে হবে না, হিসাব নিকাশ একটু আধটু আমিও পারি। ও পারেন? আমি ভাবলাম আপনি বোধহয় আমার মতো অঙ্কে কাঁচা। শাওন বলল, আপনি তো দেখতে মাশাআল্লাহ, কিন্তু এতগুলো বিয়ে ভাঙার কারণ কি? বেশিরভাগ বিয়ে ভেঙে বলেছে আমি নাকি বেশি কথা বলি বাচাল, তাই। আর একটা বিয়ে ভাঙার কারণ, ছেলেটা ছিল কালোর কালো, জম্মের কালো। পরে আমি ছেলের মাকে বললাম, আন্টি, এর থেকে গর্জিয়াস কোনো কালারের ছেলে নাই। ও মা, মহিলা আমাকে পাগল বলে চলে গেল। বলেন, আমি কি ভুল বললাম? না না, আপনি কোনো ভুল করেননি, পাগল তো আসলে ওরাই ছিল। শোনেন না, আমাকে আপনি বিয়েটা প্লিজ করে নিন। শাওন বলল, আপনি বলেন বিয়ে পাগল হওয়ার কারণটা কি? আপনি ভুল করলেন, এখানে পাগল হবে না, পাগলি হবে। আপনি মনে হয় ব্যাকরণে কাঁচা। শাওন আমার কথা শুনে বড় করে শ্বাস নিল। হ্যাঁ বুঝেছি, এবার বলেন বিয়ে পাগলি কেন হলেন? আর বললেন না, আমার বান্ধবীরা আমাকে বলে আমার কপালে নাকি ভালো জামাই জুটবে না, কমপক্ষে 2 ডজন বিয়ে ভাঙবে। কিন্তু না, আমি দেখিয়ে দিতে চাই 1 ডজনেই আমি বিয়ে করে ফেলবো। প্লিজ আপনি আমার 1 ডজন হয়ে যান। শাওন গলা পরিষ্কার করে বলল, প্লিজ 1 ডজন 1 ডজন করবেন না, নিজেকে ডিম ডিম মনে হয়। আমি আড়ষ্ট গলায় বললাম, আপনি বুঝি ডিম পছন্দ করেন না? শাওন আমার দিকে না তাকিয়ে বলল, না, ডিম আমার ভালো লাগে না। ও তার মানে আপনি মিম ডিম আন্ডার সাথে প্রেম করেছিলেন, পরে আপনাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, তাই তো বলুন। আমি কখনো প্রেম করিনি ওকে। আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, ও তাহলে আপনি মনে হয় খুব রসকসীন মানুষ। শাওন আমার দিকে তাকিয়ে বোকা বোকা মুখ করে বলল, আচ্ছা, আপনি এত যে ফালতু প্যাচাল পারেন, আপনার মুখ ব্যথা করে না? ও মা, মুখ ব্যথা করবে কেন? আর কথা বললে যে উপকার হয় জানেন না আপনি? শোনেন, কথা না বললে মানুষ বলবে মেয়েটা অহংকারী, কথা বলে না। আর ভাষা হলো মনের ভাব প্রকাশের সহজ উপায়। আপনি বলুন, আল্লাহ আমাদেরকে মুখ কেন দিয়েছে? অবশ্যই কথা বলার জন্য। শাওন আমাকে থামিয়ে দিয়ে বলল, আপনার নামটা যেন কি, ভুলে গেছি। আমি মুখে হাত দিয়ে বললাম, আল্লাহ গো, এই ব্যাটা দেখি স্মৃতিশক্তিরও সমস্যা আছে। তবে সমস্যা নেই, বিয়ের পরে মাথাটা গাছের সাথে ধাক্কা খাওয়ালে ঠিক হয়ে যাবে। শাওন আমার কথা শুনে চোখ বড় বড় করে বলল, গাছের সাথে ধাক্কা মানে কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আরে আপনি জানেন না, বাংলা সিনেমাতে স্মৃতিশক্তি হারিয়ে গেলে কোনো কিছুতে মাথা ধাক্কা লাগালে সব মনে পড়ে যায়। আমার কথা শুনে সে বড় করে একটা নিঃশ্বাস নিল, তারপর নিচে নামার জন্য পা বাড়াতেই আমি বললাম, বিয়েটা করবেন না আমাকে? লোকটা কথা না বলে লম্বা লম্বা পা ফেলে নিচে নেমে গেল। আমিও দৌড়ে নিচে গেলাম। লোকটা গিয়ে সবার সামনে দাঁড়ালো। শাওন গিয়ে চুপচাপ বসে পড়লো। শাওনের বোন মুখ কুঁচকে বলল, ভাই, বিয়েটা করিস না, সারা জীবন তোকে হলুদ আর লবণের শরবত খেয়ে বাঁচতে হবে। অপর পাশ থেকে তার মা বললেন, শাওন, না করে দে, মেয়েটা পাগল, আমাদেরকেও পাগল বানিয়ে ছাড়বে। এবার আমার বাবা গলা পরিষ্কার করে বললেন, শাওন বাবা, তোমার কি আমার মেয়েকে পছন্দ হয়েছে? শাওন মাথা নিচু করে ধীরে বলল, হ্যাঁ, তবে বিয়ে কবে হবে সেটা না হয় পরে জানিয়ে দেব, আগে সায়রাকে ভালো করে চিনে নিই। বাবা হেসে বললেন, সমস্যা নেই বাবা, তুমি টাইম নাও। ছেলের বাড়ির সবাই শাওনের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। বোঝা যাচ্ছিল তারা বিয়েতে রাজি নয়। আমি তো চোখ বড় বড় করে বিস্ময়ে তাকিয়ে আছি। আমি ভাবতেই পারিনি ছেলেটা বিয়েতে রাজি হবে। আল্লাহ গো, আমি তো এই লোকের কথা শুনেও ক্রাশ খাচ্ছি। আমি পাশে বসা সাদা শার্ট পরা ছেলেটার দিকে তাকিয়ে আফসোসের ন্যায় মনে মনে বললাম, আপনি মনে হয় আমার দয়াল ক্রাশ ছিলেন। আপনার ভাই আমার লয়াল ক্রাশ। কষ্ট পাবেন না, আপনি তো আমার হবু দেবর। পাত্রপক্ষ চলে গেছে, যাওয়ার আগে আমার হাতে 2000 টাকা দিয়ে গেছে। আমি সোফার উপরে পা তুলে বসে বসে টাকাগুলো দেখছি। মা বাবা আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আচ্ছা তোমরা বলো তো, মাত্র 2000 টাকা কেন দিল? একটু বেশি দিতে পারতো। মা আমার দিকে তাকিয়ে রাগী গলায় বলল, তোকে যে 2000 দিয়েছে এটা তোর 14 গোষ্ঠীর ভাগ্য, বুঝলি? এবার বাবাও সাথে যোগ করলো, সায়রা, তুই কি একটু কম কথা বলতে পারিস না? এই বিয়েটা ভেঙে গেলে আমার মান সম্মান যাবে। তোর জন্য প্রত্যেকটা বিয়ে ভেঙে যায়। মা বলল, তুই এত লজ্জাহীন কেন রে? বাবা মায়ের দিকে ফিরে বলল, হবে না, লজ্জাহীন হয়েছে তো তোমার মতোই, যেমন মা তার তেমন মেয়ে। মা আঙুল তুলে বলল, খবরদার উল্টোপাল্টা কথা বলবেন না। আমি সরু চোখে মা বাবাকে দেখতে লাগলাম।
না বাবা, এখানে আর থাকা সম্ভব না, এখানে একটা বড় ঝামেলা হবে, আমি না থাকাই ভালো। আমি ধীর পায়ে রুমে চলে গেলাম। রুমের দরজা বন্ধ করে দিয়েছি বাহির থেকে। মা বাবার ঝগড়ার আওয়াজ আসছে। এটা কোনো ব্যাপার না, প্রতিদিন আমাকে নিয়ে একটা ঝগড়া বাড়িতে না হলে আবার আমার পেটের ভাত হজম হয় না। সোফায় বসা শাওনের ফ্যামিলি, মা বাবা ভাই বোন। শাওনের মা বলল, তোকে আমি বললাম সোজা না করে দিতে, তবুও কেন না করলি না তুই? মেয়েটাকে একদম পছন্দ হয়নি আমার। শাওন এবার সোজা হয়ে বলল, কেন পছন্দ হয়নি? মেয়েটা কি পঙ্গু? মেয়েটা কি কালো? মেয়েটা কি নিচু? তাহলে কি নিয়ে সমস্যা তোদের? মেয়েটা একদম পাগল, দেখলি না আমাদের সামনে যা মন চায় তাই বলছিল। না মা, তোমরা কখনোই ওকে পাগল বলতে পারো না। হ্যাঁ, মেয়েটা একটু বেশি কথা বলে, মুখে যা আসে তাই বলে, কিন্তু পাগল বলা একদমই ঠিক না। পাশ থেকে শাওনের ভাই শুভ্র বলল, হ্যাঁ মা, ভাইয়া একদম ঠিকই বলেছে, মেয়েটা এমনিতে সব দিকে সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। শাওনের মা রেহেনা বেগম রেগে উঠে গেলেন। যাওয়ার আগে বললেন, তোদের যা মন চায় তাই কর, আমি আর কিছু বলবো না। শাওনের বোন বলল, ভাই তুমি সায়রার সাথে একদিন কোথাও ঘুরতে যাও, তাহলেই বুঝবে মেয়েটা কেমন। শুভ্র বলল, ভাইয়া ছাদে তোমাকে কি কি বলেছিল মেয়েটা? শাওন উঠে গেল, বলল, থাক, তোদের আর শুনতে হবে না, পাগল হয়ে যেতে পারিস, ঠিক নাই। আমি সায়রার হাতে ফোন নিয়ে বসে আছি। বাবার মোবাইল থেকে ছেলের নাম্বার এনেছি চুরি করে। এখন মন চাচ্ছে কল দিতে, কিন্তু কি না কি মনে করে। কখন থেকে ঘরে একা বসে আছি মুখ বন্ধ করে, কারোর সাথে কথা বললে হয়তো ভালো লাগতো। দিলাম কল আমার বান্ধবী ঝিনুকের নাম্বারে। একবার কল হলো কিন্তু ধরলো না, আবার দিলাম কল। এবার কল ধরলো, ওপাশ থেকে কল ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল, কে আপনি? আমি বিরক্ত হয়ে বললাম, তোর জামাই শালি। ঝিনুক আবারও বলল, এসব কি বলছেন? মেয়ের কণ্ঠ আমার জামাই হয় কিভাবে? আমি বিরক্ত নিয়ে বললাম, আমি সায়রা। ঝিনুক বলল, ও তুই? কেন কল করছিস? এখন কয়টা বাজে দেখছোস? রাত 12টা পার হয়ে যাচ্ছে, আমার ঘুমটা ভেঙে দিলি কেন? আমি বললাম, রাখ তোর ঘুম, আগে খবরটা তো শোন, আজকে আমাকে দেখতে আসছিল। আমার কথা শেষ করতে দিল না, তার আগেই বলল, হ্যাঁ আর বলতে হবে না, জানি ওরা তোকে পাগল বলে চলে গেছে, তাই তো? তুই ছাগল শালি, ছেলে আমাকে ভীষণ পছন্দ করেছে বুঝলি। তুই মনে হয় নেশা করছিস সায়রা, যা গিয়ে ঘুমা। তোর মতো মেয়েরে কোন মুরগি বিয়া করবে? আমি রাগে বললাম, অপমান করবি না বলে দিলাম, যা, তোকেই সবার প্রথম দাওয়াত দিব। এবার কল রাখ আর তুই ঘুমা, বলে কল কেটে দিল ঝিনুক। না, ঝিনুকের সাথে কথা বলেও ভালো লাগলো না, অন্য কারোর সাথে কথা বলতে হবে। এবার কল দিলাম বাবার মোবাইল থেকে আনা নাম্বারটায়। কল দিতে ওপাশ থেকে কল রিসিভ করলো। আমি মিষ্টি গলায় বললাম, হ্যালো। ওপাশ থেকে বলল, কে আপনি? আমি বললাম, আজ আমাকে পাত্রী হিসেবে দেখে গেলেন, আমি সেই মেয়ে। ওপাশ থেকে কোনো কথা শোনা গেল না। আমি আবার বললাম, আপনাকে প্রথম দেখেই আমার ভীষণ পছন্দ হয়েছে, প্রথম দেখাতেই আমার মন চুরি করেছেন আপনি। ওপাশ থেকে শুধু কাশির শব্দ শোনা গেল। বলল, আস্তা গফিরুল্লাহ মিন জালিক। থামো মা, আমি শাওনের বাবা। আমি হতবাক হয়ে গেলাম, তাড়াহুড়ো করে বললাম, নাউজুবিল্লাহ, তওবা তওবা, আস্তা গফিরুল্লাহ, মাফ করবেন শ্বশুর আব্বা। কল কেটে দিলাম। আল্লাহ গো, আবারও মিস্টেক, এবার আর আমার কপালে মনে হয় বিয়ে নাই। শাওন ঘুমিয়েছিল। হঠাৎ নিচের ড্রয়িং রুম থেকে চেঁচামেচির আওয়াজ আসতে লাগলো। ঘুম ঘুম চোখে উঠে বসলো, মোবাইলে তাকিয়ে দেখলো 12টা 23 বাজে। নিচে তার বাবা মায়ের তর্কের শব্দ ভেসে আসছে। বিরক্ত হয়ে শাওন বিড়বিড় করলো, এত রাতে চেঁচাচ্ছ? ঝগড়া নাকি? কিন্তু বাবা মায়ের তো কখনো ঝগড়া হয় না। তাহলে? রুম থেকে বের হয়ে দ্রুত পায়ে নিচে নেমে এলো। শাওনের মা রেহেনা বেগম বললেন, ওগো সত্যি করে বলো, মেয়েটা কে ছিল? মোজাম্মেল সাহেব বিরক্ত স্বরে বললেন, আর কতবার বলবো, আমি বলতে পারবো না। শাওন এগিয়ে এসে বলল, কি হয়েছে তোমাদের, এত রাতে চিল্লাচ্ছ কেন? এমন সময় শুভ্র আর শাওনের বোন সুটা এসে হাজির হলো। তাদেরও একই প্রশ্ন, কি হয়েছে? রেহেনা বেগম কাপা গলায় বললেন, আল্লাহ গো, এই বুড়ো বয়সে যে এই দিন দেখতে হবে ভাবিনি, এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? শুভ্র বলল, এটা দিন না মা, রাত। শুভা মায়ের হাত ধরে বলল, প্লিজ মা, বলো তো কি হয়েছে? রেহেনা বেগম গম্ভীর মুখে বললেন, রাত 12টার সময় তোর বাপের মোবাইলে কোনো মেয়ে কল দিছিল। আমি জিজ্ঞেস করেছি কে কি বলেছে, কিন্তু তোর বাপ কিছু বলছে না। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মোজাম্মেল সাহেবের দিকে। শুভ্র ধীরে বলল, এসব কি বাবা? মোজাম্মেল গলা কষে বললেন, রেহেনা, ছেলে মেয়ের সামনে এভাবে কেন বলছো? শাওন এবার বলল, তাহলে বাবা সব বলে দাও, তাহলেই তো শেষ। মোজাম্মেল বুঝলেন আর লুকিয়ে লাভ নেই। তিনি ধীরে বললেন, কলটা আসলে আমাকে করেনি, করেছিল শাওনকে। রেহেনা বেগম গর্জে উঠলেন, তোমার লজ্জা করে না? নিজের দোষ ছেলের নামে চাপাচ্ছ। মোজাম্মেল সাহেব ধীরে বললেন, সায়রা কল করেছিল, ভেবেছিল আমি শাওন। রেহেনা বেগম রাগ মাখা স্বরে বললেন, এটা তো আগে বললেই হতো, কি বলেছে ওই পাগলি মেয়েটা?
মোজাম্মেল সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন বলার জন্য সময় নিচ্ছেন। সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। শেষে মাথা নিচু করে বললেন, আপনাকে আমার প্রথম দেখাতেই ভীষণ ভালো লেগেছে। আপনি আমার মন চুরি করেছেন, এটাই বলেছে। এবার সবাই থতমত খেয়ে গেল। শুভ্র আর শুভা তো মাটিতে গড়াগড়ি খেয়ে হাসতে লাগলো। শাওনের মুখ দেখে বোঝা গেল না সে লজ্জা পেল নাকি রাগ করলো। কিছু না বলে সোজা উপরে উঠে গেল। সকাল 11টায় সায়রার ঘুম ভাঙলো। চোখ কসলাতে কসলাতে হাই তুলতে তুলতে সোজা নিচে নেমে এলো। আমাকে এই বাড়িতে কাজের লোকের সম্মানটাও দেওয়া হয় না। আমি একমাত্র রাজকন্যা, তবুও রুমে কেউ এক কাপ চা দেয় না। সায়রার মা বিরক্ত গলায় বলেন, আইসে রাজকন্যা, তোর বাপ কোথাকার রাজা শুনি? তোর বাপ যদি রাজা হতো তাহলে আমাকে সারাদিন বাড়ির কাজ করতে হতো না। আর ফালতু রাজকন্যা, তোমার চা দিয়েছিলাম কিন্তু সেই চা ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে। সায়রা সোফায় বসতে বসতে বলল, ওকে ওকে, অন্তত সকালে নাস্তাটা দাও। তুই কিসের নাস্তা করবি? দুপুর হতে যাচ্ছে। আর এখন নাস্তা খেতে আসছিস? যা গিয়ে ভাত খা। সায়রা মুখ বাঁকিয়ে বলল, কপালে নাই তো ঘি, ঘট ঘটাইলে হইব কি? মা বললেন, শাওন কল দিয়েছিল। শাওনের নাম শুনতে সায়রা উৎফুল্ল হয়ে উঠল। কি বলেছে গো? বলেছে তোর সাথে দেখা করতে চাই। সায়রা খুশিতে চোখ বড় করে বলল, কখন করব? টাইম কখন? বলল। সময়ের কথা বলেনি, বলল তোকে মেসেজ করে জানিয়ে দেবে। সায়রা আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না, দৌড়ে আবার উপরে উঠে গেল। গিয়েই নিজের মোবাইলটা হাতে নিয়ে দেখলো শাওন মেসেজ করেছে দেখা করার জন্য। সাথে টাইম এবং জায়গার নামও বলে দিয়েছে। সায়রা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেল। রেডি আর কি, একটা 3 পিস আর চুলগুলো একটু ঠিক করলো, এতটুকুই, আর কিচ্ছু করেনি। আয়নার সামনে দাঁড়িয়ে বলল, সায়রা রে, তোরে যে কত সুন্দর লাগতাছে। তখনই রুমে সায়রার মা প্রবেশ করে বলল, নিজেকে নিজে যে কেউ প্রশংসা করে সেটাই প্রথম দেখলাম। আর এসব কি পরেছিস তুই? 3 বছর আগের ঈদের জামা পরছস কেন রে? তোর কি জামা কাপড় আর নাই? আর মুখটার মাঝে একটু ক্রিম মাখতে পারতি। সায়রা বলল, তোমার মেয়ে এমনিতেই অনেক সুন্দর, এখন যদি বেশি সাজুগুজু করি তাহলে ওই 1 ডজন আবার হার্ট অ্যাটাক করবে। মা ভ্রু কুচকে বলল, 1 ডজন আবার কে? 1 ডজন মানে 12টি, এখনো হিসাব বোঝো না? মা সায়রার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, বলল, না বুঝি না, আল্লাহ সব বুদ্ধি তোরেই দিছে। আর একদম উল্টাপাল্টা কিছু করবি না বলে দিলাম। সায়রা বাঁকা চোখে চেয়ে হাসলো তার মায়ের দিকে, বলল, তোমার মেয়ের মতো ভালো মেয়ে একটাও খুঁজে পাবে না, বুঝেছো? বলে সায়রা বের হয়ে গেল। রিক্সা করে যাচ্ছে সায়রা, তার সাথে বেস্ট ফ্রেন্ড ঝিনুক। ঝিনুক বলল, আমাকে নেওয়ার কি খুব দরকার ছিল? তোরা কথা বলবি বল, আমাকে কেন শুধু শুধু কষ্ট করাচ্ছিস? সায়রা বলল, তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, তোকে না নিলে এই দুনিয়া অশুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ বেস্ট ফ্রেন্ড, তাও আবার ব্ল্যাকমেল করা বেস্ট ফ্রেন্ড। ঝিনুক হলো একটা শান্তশিষ্ট মেয়ে, না পছন্দ করে বেশি কথা বলতে আর না দুষ্টামি। ঝিনুককে একটা ছেলে গোলাপ দিয়ে প্রপোজ করেছিল, সেই প্রপোজ অ্যাকসেপ্ট করেনি, কিন্তু সেটা ছবি উঠিয়ে রেখেছিল সায়রা। সেই ছবি এডিট করে ছেলেটার জায়গায় ঝিনুককে বসিয়ে দিয়েছিল, মানে বুঝিয়েছিল ঝিনুক ওই ছেলেটাকে প্রপোজ করেছে। সেই ছবি ঝিনুককে দেখিয়ে সায়রা বলেছে, যদি আমার সাথে বেস্ট ফ্রেন্ড না করিস তাহলে পুরো ভার্সিটিতে দেখিয়ে দেব, আর বড় কথা হলো আমি তোর মা বাবাকে দেখিয়ে দেব। বেচারি ঝিনুক সেই থেকে পাগলি সায়রার পেঁচাতে পড়েছে। রিস্কাটা গিয়ে থামে একটা রেস্টুরেন্টের সামনে। তারা দুজনে নেমে ভেতরে গিয়ে দেখলো শাওর নেই। সায়রা বলল, এসব লোকদের আমার ভালো লাগে না, সময়ের মূল্য নেই এদের কাছে। ঝিনুক বলল, তোকে কয়টার সময় আসার কথা বলেছিল? সায়রা বলল, বিকাল 4টায়। ঝিনুক রাগে দাঁত খিচিয়ে বলল, এ গাধি, সেটা আগে বলবি না? এখন দুপুর 1:30 বাজে। সায়রা দাঁত খিলখিল করে হাসলো, বলল, আসলে বেশি এক্সাইটেড ছিলাম তাই গুলিয়ে ফেলেছিলাম। আল্লাহ গো আল্লাহ, তুমি আমার এরকম একটা গরু কেন দিলা? এর চেয়ে রাস্তার কুকুরও ভালো আছে। সায়রা বলল, শুকরিয়া আদায় কর, আমার মতো একজনকে পেয়েছিস। ঝিনুক কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, হ্যাঁ তুই ঠিক বলেছিস, এত শুকরিয়া আদায় করছি যে এখন আমার খুশিতে কাঁদতে মন যাচ্ছে। টিস্যু এনে দেবো? ঝিনুক বলল, দোহাই লাগে বোন, মুখটা একটু বন্ধ করে রাখ, এসব অসম্ভব কথা বলিস না, চল যাই। ঝিনুক সরু চোখে বলল, কোথায় যাব? এখানে বসে লাভ নাই, চল পাশে একটা পার্ক আছে, সেখান থেকে ঘুরে আসি। ঝিনুক বলল, যেতে পারি, তবে সেখানে গিয়ে কোনো ঝামেলা বাঁধাবি না। তারা দুজন পার্কে ঢুকে গেল। চারিদিকে ছেলে মেয়েরা জোড়া ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। সায়রা বলল, ঝিনুক, এখানে খুব বেশি সবুজ ঘাস ছিল, কিন্তু আজ কম কম লাগছে, তাই না? ঝিনুক বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, কিন্তু কেন? আসলে এখানে মানুষ রূপে কবুতরের জোড়াগুলো আসে, তারা সব ঘাস খেয়ে ফেলেছে। ঝিনুক সায়রার দিকে তাকিয়ে বলল, এসব অদ্ভুত কথা পাস কোথায় তুই?
আমার মস্তিষ্কে 4-5টা ডেলিভারি ম্যান আছে, তারা এসে আমার হাতে দিয়ে যায়। ঝিনুক বিরক্ত নিয়ে বলল, তোর সাথে কথা বলা মানেই ফালতু। অনেকক্ষণ ধরেই তারা হাঁটছে পার্কে, আর সায়রা ফালতু বকবক করে যাচ্ছে। সায়রা এবার বলল, দোস্ত আমার এভাবে আর ভালো লাগছে না, কিছু একটা করতে হবে বুঝলি। দোহায় তোর কিছু করিস না, তোর কিছু করা মানেই আবার বিপদ। সায়রা বলল, আইডিয়া, কোনো বিপদ হবে না, দেখ কি করি। বলেই সায়রা সামনে গাছের নিচে বসে প্রেম করতে থাকা ছেলে মেয়ের দিকে গেল। গিয়েই সায়রা কাঁদো কাঁদো মুখ করে ছেলেটাকে বলল, ওগো তুমি আমার সাথে কেন এমন করলে? মেয়েটা উঠে বলল, আপু আপনার কি হয়েছে? তুমি আমার সাথে 15 বছর প্রেম করে বিয়ের স্বপ্ন দেখে আর একটা মেয়ে নিয়ে পার্কে, ছি ছি ছি। মেয়েটা ছেলেটার দিকে তাকিয়ে বলল, পলাশ মেয়েটা যা বলছে তা কি সত্যি? ছেলেটা বলল, বাবু বিশ্বাস করো সব মিথ্যে কথা, এই মেয়েটা মিথ্যে কথা বলছে। সায়রা কাদার অভিনয় করে বলল, আপনার প্রমাণ চাই, দাঁড়ান প্রমাণ দিচ্ছি। বলে ঝিনুককে ডেকে বলল, এই তুই বল, এই ছেলে আমার সাথে 15 বছর প্রেম করেছে? ঝিনুক হাঁ করে তাকিয়ে আছে। সায়রা ধমক দিয়ে বলল, কি হলো বল। ঝিনুক ভয়ে বলল, হ্যাঁ হ্যাঁ। মেয়েটা ছেলেটার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে চলে গেল। ছেলেটা এবার সায়রার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। সায়রা একটা মুচকি হাসলো ছেলেটার দিকে। সায়রা ওখান থেকে চলে আসতে চাইলে ছেলেটা সায়রার হাত চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? আমার প্রেমটা ভাঙলে, এবার তোমাকেই আমি বিয়ে করব। ঝিনুক ভয়ে কাঁপা শুরু করে দিয়েছে। সায়রা ছেলেটার পায়ে আঘাত করে দৌড়ে চলে গেল। কিছু দূর যেতেই বুঝতে পারলো তার সাথে ঝিনুক নেই। পেছনে তাকিয়ে দেখলো ঝিনুক এখনও ওইখানেই দাঁড়িয়ে কাঁপছে। সায়রা আবারও দৌড়ে গিয়ে ঝিনুকের হাত ধরে দৌড়ে চলে আসলো। অনেকটা দৌড়ের পর তারা দৌড় থামিয়ে একটা গাছের নিচে দাঁড়ালো। সায়রা বলল, আহ একটু মজা লাগছে। ঝিনুক বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, এতই মজা লাগছে যে আর একটু হলে পায়জামা নষ্ট করে ফেলতাম। সায়রা বলল, কেন তোর কি ডায়াবেটিস আছে? ঝিনুক কাঁদো কাঁদো মুখ করে মাথায় হাত দিয়ে বলল, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজাইরেল কি মোর চেনে না? রেস্টুরেন্টে টেবিলে বসে আছে সায়রা আর শাওন। সায়রা বারবার অস্থির দৃষ্টিতে অন্য টেবিলের দিকে তাকাচ্ছে, যেখানে ঝিনুক বসে আছে। কিছুক্ষণ পরে সায়রা ভ্রু কুঁচকে শাওনকে বলল, আপনি যে আপনার ভাইকে নিয়ে আসবেন সেটা আগে থেকে কেন বলেন নাই? শাওন বিস্মিত হয়ে বলল, কেন আমার ভাইকে নিয়ে আসছি, এতে আবার কি সমস্যা হচ্ছে আপনার? সায়রা তৎক্ষণাৎ উত্তর দিল, সমস্যা মানে, কিন্তু খুব বড় সমস্যা। দেখুন ওই যে আপনার ভাই আর ঝিনুক একই টেবিলে বসে আছে, এখন যদি হঠাৎ কিছু একটা হয়ে যায় তখন তো মহা বিপদ হবে। শাওন বিরক্ত হয়ে বলল, কিছু একটা হবে মানে কি? সায়রা আপনি কি কথা বুঝে শুনে বলেন? সায়রা একটু ইতস্তত করে বলল, মানে আমি বলতে চাইছি ঝিনুককে আমার মোটেও বিশ্বাস নাই। এখন যদি আমার দেবর মানে আপনার ভাইকে আমার নামে খারাপ কিছু বলে দেয়, তখন তো আমার বিয়েটা আর হবে না, সব কিছু ভেস্তে যাবে। শাওন হাঁ করে তাকিয়ে রইল, এই মেয়েকে আর কি বলবে সে। তখনই সায়রা মুচকি হেসে বলল, হাঁ করে থাকবেন না, মাছি ঢুকে যাবে মুখে। বলেই টেবিল থেকে হঠাৎ উঠে দাঁড়ালো সায়রা। শাওন অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছেন? আপনি বসে থাকেন, আমি একটু গোয়েন্দাগিরি করে আসি। সায়রা ধীর পায়ে হেঁটে গিয়ে ঝুঁকে পড়ল ঝিনুকদের টেবিলের কাছে। পেছন থেকে মনোযোগ দিয়ে শুনতে চাইল ঝিনুক কি বলছে, কিন্তু তখনই ঝিনুকের চোখে পড়ে গেল সায়রা। কিরে সায়রা, এখানে কি করিস? সায়রা জোর করে এক চিলতে অবলা হাসি দিয়ে বলল, কিছু না, তোরা কথা বল, আমি যাচ্ছি। বলে সায়রা দ্রুত আবার ফিরে এলো নিজের টেবিলে। ঝিনুক বোকার মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার পিছু। সায়রা এসে আবারও বসলো। শাওন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি করছিল ঝিনুক? আপনার নামে বদনাম করছিল? সায়রা দাঁত বের করে খিলখিল করে হাসলো, আরে না, আমি কি খারাপ মেয়ে নাকি যে আমার নামে বদনাম করবে? শাওন এবার গম্ভীর হয়ে প্রশ্ন করলো, গতকাল আপনি আমার বাবার মোবাইলে কল দিয়ে যাতা বলেছেন কেন? সায়রা নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, যাতা তো বলিনি, আমি শুধু আমার মনের অনুভূতি জানিয়েছিলাম, কিন্তু আমি তো বুঝিনি সেটা আমার শ্বশুর মশাইয়ের নম্বর। আবারও সায়রা জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন? শাওন কিছু বলবে তার আগে সায়রা মিষ্টি হেসে বলল, থাক বলতে হবে না, আমি জানি আপনি আমাকেই বিয়ে করবেন। কিছুক্ষণ শাওন বোকার মতো অবাক চোখে তাকিয়ে রইল সায়রার দিকে। মনে হলো যেন পৃথিবীতে প্রথমবারের মতো এমন অদ্ভুত আবার মিষ্টি মানুষকে দেখলো। তারপর একটু থেমে কণ্ঠ নরম করে প্রশ্ন করল, আপনার জীবনে স্বপ্ন কি? সায়রা হেসে উঠল। সেই হাসিতে ছিল সরলতার ঝিলিক আর চঞ্চলতার খুনসুটি। আমার জীবনের বর্তমানের মূল লক্ষ্য হলো একটা বিয়ে করা, বিয়েতে ধুমধারাক্কা সাজুগুজু করা, তারপর 15 থেকে 20টা বাচ্চা নিয়ে একেবারে কোলাহলময় সংসার বানাবো, আর শেষের লক্ষ্য হলো জামাইয়ের মাথা খাওয়া। শাওন কফি খাচ্ছিল। সায়রা শেষ কথা শুনে হঠাৎ কাঁচতে কাঁচতে প্রায় দম বন্ধ হওয়ার উপক্রম হলো। একটু পরে নিজেকে সামলে নিয়ে সে আবার ধীর কণ্ঠে বলল, আপনি কখনো প্রেম করেছিলেন?
সায়রা ছোট করে বলল, শাওন আবার বলল, তাহলে মনে হয় ছেলেটা আপনার বেশি কথা বলার জন্যই চলে গেছে, তাই না? সায়রার মুখ থেকে হঠাৎ করে হাসি উধাও হয়ে গেল। শাওন অবাক হয়ে তাকিয়ে রইল। সে তো কখনো সায়রাকে এভাবে মন খারাপ করতে দেখেনি। তখনই দেখেছে সায়রা সবসময় হাসি খুশি মুডে থাকে। শাওন ধীরে বলল, আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন সায়রা? সায়রা মাথা নেড়ে বলল, না না, আপনার কথায় কিছু মনে করিনি। আসলে জানেন, সকল মানুষের মনের ভেতরে লুকানো কিছু কষ্ট থাকে যা তাদের ভেতর থেকে পাল্টে দেয়, মেরে ফেলে আগের সত্তাকে, জন্ম দেয় এক নতুন সত্তা। শাওন আগ্রহ নিয়ে সামনে ঝুঁকে বলল, তাহলে কি আপনার মনেও এমন কিছু লুকোনো আছে যেটা আপনাকে বদলে দিয়েছে, ভেতরে এক অন্য মানুষ বানিয়েছে? সায়রা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চোখ নামিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। শাওন আবারও বলল, যদি বলতে অসুবিধা না হয় তাহলে বলেন, আর যদি সমস্যা থাকে তাহলে বলার দরকার নেই। সায়রা ধীরে ধীরে বলতে শুরু করলো, তখন আমি ক্লাস 9-এ পড়তাম। ওই বয়সে আবেগটাই বেশি ছিল। মজা করতাম, গল্প করতাম, তবে এখনকার মতো ছিলাম না। সব সময় লিমিটেড থাকতাম, ঝামেলার মাঝে আমাকে খুঁজে পাওয়া যেত না। ওই সময়ে জীবনে প্রথম প্রেমে ছোঁয়া আসে। ছেলেটার নাম ফাহিম, পড়তো ক্লাস 10-এ। ভীষণ ভদ্র আর ভালো ছেলে মনে হয়েছিল আমার। প্রথমে ও যখন প্রপোজ করে আমি অ্যাকসেপ্ট করিনি, কিন্তু পরে রাজি হয়ে যাই। আমাদের সম্পর্কটা তখন খুব সুন্দর ছিল। কিছুক্ষণ থেমে মাথা নিচু করে রইল সায়রা। শাওন নরম গলায় জিজ্ঞেস করলো, তারপর তারপর কি হয়েছিল? সায়রা ঠোঁট কেঁপে উঠল। কয়েক মাস পর আমি টেনে উঠি। তখন শুনলাম ফাহিম আমার ক্লাসেরই আরও একটা মেয়েকে প্রপোজ করেছে। প্রথমে বিশ্বাস করতে পারিনি, পরে খোঁজ নিয়ে দেখি ফাহিম প্রায় সব মেয়েকে প্রপোজ করার চেষ্টা করছে। আমি সরাসরি জিজ্ঞেস করলাম, কেন ঠকালে আমাকে? আমার দোষ কী ছিল? তখন সে হেসে বলল, তোর সাথে কোন ছেলে প্রেম করবে? তুই তো কথা বলতেই পারিস না, সব সময় বোবার মতো থাকিস, মনে হয় মুখে এখনো বুলি ফোটেনি। সেদিন ক্লাসের সবাই আমাকে দেখে হেসেছিল, আর তখন থেকে অজান্তে আমি বদলাতে শুরু করি। শাওন তাকিয়ে রইল। এখনকার সায়রা যেন একেবারেই আলাদা। সব সময় দুষ্টুমি ছাপ থাকে তার মুখে। সে আজ নিস্তব্ধ। সায়রা মাথা নিচু করে হাতের সাথে হাত ঘষতে লাগলো। শাওন আস্তে জিজ্ঞেস করলো, এখনো কষ্ট হয়? সায়রা এবার মাথা তুলল, ঠোঁটে পরিচিত দুষ্টুমি মাখা হাসি ফিরে এলো। আরে কষ্ট একদমই না, শুধু আফসোস লাগে। কেন এমন তুচ্ছ একটা ব্যাপারে এত কষ্ট পেয়েছিলাম তখন? শাওন মাথা নেড়ে মুচকি এসে বলল, আপনি সত্যি খুবই স্ট্রং গার্ল। আচ্ছা, এখন যদি বলি আপনাকে আমি বিয়ে করব না? সায়রা ভ্রু কুচকে একটু মজা মেশানো কণ্ঠে বলল, তাহলে আপনি মহা কিছু হারাবেন। শাওন আরও কাছে ঝুঁকে মৃদু কৌতূহল নিয়ে বলল, কীরকম? সায়রা আত্মবিশ্বাসী গলায় হেসে বলল, আমাকে হারানো মানে নিজের সামনের দুইটা দাঁত হারানো। খেতে পারবেন বটে, কিন্তু কখনো প্রাণ খুলে হাসতে পারবেন না। জীবনটা ফাঁকা ফাঁকা মনে হবে। ওদিকে ঝিনুক আর শুভ্র বসে আছে টেবিলে। প্রথমে যখন তারা একসাথে বসেছিল, ভেতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল মনে হচ্ছিল। এ জায়গা তাদের নয়, কিন্তু ধীরে ধীরে কথোপকথন জমে উঠেছে, মনটাও ভালো লাগছে। শুভ্র ছেলেটা বেশ ভদ্র, সরল আর আন্তরিক। শুভ্র একটু থেমে কৌতূহলী হয়ে বলল, আপনার ফ্রেন্ড মেয়েটা কেমন? ঝিনুক স্নেহভরা চোখে সায়রার দিকে তাকালো। তারপর নরম আবেগ মেশানো গলায় বলল, সায়রার সাথে যখন আমার প্রথম আলাপ হয় তখন তার অতিরিক্ত কথা বলা আর এরকম দুষ্টুমি আমার ভীষণ বিরক্ত লাগতো। সত্যি বলতে প্রথম দিকে ওকে একেবারেই সহ্য করতে পারতাম না, কিন্তু পরে বুঝলাম সায়রার মতো মেয়ে পাওয়া হয়তো বড়ই কষ্টকর। ওর ভেতরে এক অদ্ভুত মায়া আছে, মানুষকে আপন করে নেবার ক্ষমতা আছে। হ্যাঁ, প্রথম দিকে হয়তো আমার মতো আপনাদেরও ওকে বিরক্তিকর মনে হবে, কিন্তু বিশ্বাস করুন, সময়ের সাথে বুঝবেন সায়রার মতো একজন মানুষ আশেপাশে থাকা মানে আশীর্বাদ। সায়রা বসে আছে নিজের রুমে, এক হাতে মোবাইল, অন্য হাতে কফির মগ। বসে বসে একটার পর একটা নিউজ ফিড স্ক্রল করছে। হঠাৎই দরজায় কড়া নাড়ে কেউ। ভেতরে ঢুকলেন সায়রার বাবা আর মা। সায়রা অবাক হয়ে বলল, আরে তোমরা দুজন একসাথে? তারা দুজন মেয়ের পাশে এসে বসলেন। কিছুক্ষণ নীরবতার পর সায়রার বাবা ধীরে বললেন, আজ শাওনদের বাড়ি থেকে কল এসেছিল। সায়রা আবার মোবাইলের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ও বিয়েটা ভেঙে দিয়েছে তাই না? তার কথা শুনে মা বাবা একদম চুপ। সায়রার মনে হলো যেন ওদের চেহারায় কোনো অদ্ভুত রহস্য লুকোনো আছে। হঠাৎ দুজনে হেসে ফেললেন। সায়রার মাকে বলতে শোনা গেল, শাওনের বাবা বলেছে বিয়ের তারিখ এই শুক্রবারই ঠিক করা হয়েছে। শুনে সায়রার চোখ মুখ অবাক হয়ে গেল, যেন হাঁ করে বসে রইল কিছুক্ষণ। সে একেবারে ভাবতে পারেনি এত দ্রুতই বিয়ে হবে। এতদিন যেটা নিয়ে মনের মধ্যে লুকিয়ে এক্সাইটমেন্ট ছিল, হঠাৎ সব কিছু বাস্তব হয়ে দাঁড়ালো। মেয়েটা হঠাৎ যেন থম মেরে গেল। তার মনে হলো খুব তাড়াতাড়ি আপন মানুষগুলোকে ছেড়ে যেতে হবে এক অচেনা বাড়িতে। সায়রা নিচু গলায় বাবাকে বলল, এত তাড়াতাড়ি কেন বাবা? আর মাত্র 3 দিন। বাবা মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। চিন্তা করিস না মা, সব কিছু তোর ইচ্ছে মতোই আয়োজন করব।
এরপর তারা ঘর থেকে বের হয়ে গেলেন। সায়রা কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো, তারপর হঠাৎ ফোনটা হাতে তুলে নিল, ঝিনুকের নাম্বারে কল দিল। কল ধরতে সায়রা মৃদু কণ্ঠে বলল, ঝিনুক, বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। ঝিনুক উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ওয়াও, কংগ্রাচুলেশন। সায়রা শুধু একটা হুম দিল। ঝিনুক তার কণ্ঠ শুনে টের পেল কিছু একটা গড়বড়, বলল, সায়রা, তোর কি মন খারাপ? সায়রা কোনো উত্তর দিল না, কিন্তু চুপ থাকায় অনেক কিছু বলে দিল। তখন ঝিনুক হেসে বলল, আরে বোকা, মন খারাপ কেন করছিস? বিয়ে মানেই তো শুধু পরিবার ছেড়ে যাওয়া না। বিয়ে মানে সাজগোজ, উৎসব আর হাসি খুশির মুহূর্তে ছবি তোলা। সাথে সাথে সায়রার মুখে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। সে বলল, তাই তো, আমার বিয়ের আসল উদ্দেশ্যই হলো সাজগোজ করা। শোন, তুই কালকেই চলে আয়, বুঝলি? বলে কল কেটে দিল সে। মুখে ছোট্ট এক রঙিন স্বপ্নের হাসি খেলে গেল। আজ সায়রার স্বপ্নের দিন, বিয়ের দিন। ঝিনুক খুব যত্ন করে সাজিয়ে দিচ্ছে তাকে, লাল টুকটুকে লেহেঙ্গা, হাত ভর্তি চুড়ি, গলায় ভারী মালা, নলক টিকলি, সব মিলিয়ে যেন রূপকথার রাজকন্যা। ঘর জুড়ে আদরের গন্ধ, বাইরে অতিথিদের কোলাহল, কিন্তু সায়রার মনে শুধু একটাই অস্থিরতা। ঝিনুক কপালে ভাঁজ ফেলে বলল, আজ তোকে দেখে মনে হচ্ছে তুই বিয়েতে না, যুদ্ধক্ষেত্রে যাচ্ছিস। সায়রা মুখ ফুলিয়ে বলল, কখন আসবে দেখতাম, 1 ডজনকে জামাই সাজলে কেমন লাগে। ঝিনুক হেসে মাথা নেড়ে বলল, 1 ডজন নিয়ে বকবক বন্ধ কর, না হলে মানুষ ভাববে তুই সত্যিই পাগল। হঠাৎ সায়রা নরম সুরে ঝিনুকের হাত ধরে বলল, ঝিনুক, আমার যে বিয়ে হয়ে যাচ্ছে, তোর কষ্ট হবে না? ঝিনুক চুপ করে তাকিয়ে রইল। ঝিনুকের ঠোঁট কাঁপছে, চোখে এক অদ্ভুত মায়া। সায়রা আবার হেসে নিজের প্রশ্নের উত্তর দিল, দূর, আমি বা কি বলি, তুই তো চাইতে আমি চলে যাই, যাতে তোর শান্তিতে থাকা হয়। আমার দুষ্টুমির জন্য তুই অনেক বিপদে পড়েছিস। ঝিনুকের চোখ ভিজে উঠল, কিন্তু মুখে সে তাচ্ছিল্যর হাসি এনে বলল, আমি ভেবেছিলাম তুই মানুষের মনের কথা পড়তে পারিস, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। সায়রা খুব ভালো করে জানে ঝিনুক যে তাকে শুধু ফ্রেন্ড না, বোনের মতো ভালোবাসে। তবুও সায়রা বলল, আমি চলে গেলে নতুন একটা শান্তশিষ্ট মেয়ে খুঁজে নিস। ঝিনুক এবার রাগে বলল, এই, তুই নিজেকে কি মনে করিস? তোর কি মনে হয় আমি তোর বেস্ট ফ্রেন্ড আছি তোর জোড়াজড়িতে? আমি কি পারতাম না তোকে ইগনোর করে অন্য কারোর সাথে মিশতে? কেন কারোর সাথে মিশিনি বলতো? তোকে ভয় পেয়ে নাকি? সায়রা তাকিয়ে আছে ঝিনুকের মুখে। ঝিনুকের চোখে পানি টলমল করছে। আমার বোন নেই। সবাই বলে বোনেরা নাকি খুব দুষ্টামি করে, আমি কখনো সেই অনুভূতি পাইনি। কিন্তু তোর সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর বুঝেছি আসলে বোনের ভালোবাসা কাকে বলে। তোর দুষ্টুমিগুলো না দেখলে আমার ভেতরে মনে হয় কিছু হারিয়ে যাচ্ছে। ঝিনুকের কণ্ঠ ভারী হয়ে এসছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সায়রা এবার ঝিনুককে জড়িয়ে ধরল। ঝিনুকের শরীর ঝাঁকুনি খাচ্ছে কান্নার সাথে সাথে। সায়রার চোখ বেয়েও পানি পড়ছে। কত বছর পর মেয়েটা কাঁদছে কে জানে। সায়রার মনে নেই সে ঠিক কবে কেঁদেছিল। ঝিনুক এবার নিজেকে সামলে নিয়ে বলল, হয়েছে, আর কাঁদতে হবে না। আজকে তোর খুশির দিন, আজ নো কান্নাকাটি। বলে সায়রার চোখ আবারও ঠিক করে দিল। তারপর আয়নার সামনে সায়রাকে বসিয়ে দিল। ঝিনুক গিয়ে সায়রার পেছনে দাঁড়ালো। ঝিনুক বলল, দেখ আমার বোনটাকে দেখতে কতটা সুন্দর লাগছে, কারো নজর না লাগুক। সায়রা ঝিনুকের কপালে ছোট করে একটা চুমু খেলো। তখনই একটি মেয়ে এসে বলল, জামাই এসে গেছে। সায়রার চোখে মুখে হাসি ফুটে উঠল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, বলল, চল ঝিনুক, জামাইয়ের গেট ধরবো। এই, তুই পাগলামিটা আজ বন্ধ কর, মানুষ খারাপ বলবে, প্লিজ এখানে বসে থাক। কিছুতেই সায়রা এখানে বসে থাকতে রাজি না, সে যাবেই। কোনো উপায় না পেয়ে ঝিনুক আলমারি থেকে একটা শাল বের করে সায়রার শরীর দিয়ে মুখ ঢেকে দিয়ে বলল, এবার চল আমার সাথে।